আমার নাভির নিচে সুরসুরি লাগছে। প্রেমিকার নাভিতে হাত বোলাতে বোলাতে নিচের দিকে যাচ্ছে। সে লম্বা হয়ে শুয়ে আছে। রাত 1:35। পুরো বাসা ফাঁকা। আব্বু আম্মু ঝগড়া বাঁধিয়েছিল। আম্মু রাগ করে বাপের বাড়ি চলে যায়। আব্বু আজ সন্ধ্যায় গেছে আম্মুকে আনতে, কিন্তু নানিরা আব্বুকে আজ রেখে দিয়েছে। কাল সকালে দুজনে ফিরবে। পুরো বাড়িতে আমি একা। হঠাৎ দেখে আমার প্রেমিকা তাসকিয়া কলিং বেল বাজায়। তাকে ফোনে বলেছিলাম সব, কিন্তু সে বাড়িতে চলে আসবে তাকে জানতো। আমিও বাধা দিইনি। কেন দিব? আজকে তাকে চিবিয়ে খাবো। এখন রাত কয়টা বাজে তা তো বললামই আগে। প্রেমিকার নাভিতে হাত বোলাতে বোলাতে নিচের দিকে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় রোমান্টিক একটা দৃশ্য আমার রুমে ছড়িয়ে পড়ে। হাত নাভির 1 ইঞ্চি নিচে নিয়ে নাকটা ওর পেটে নিলাম। মনোমুগ্ধ হয়ে ঘ্রাণ নিচ্ছে ওর। সে আমার মাথা চেপে ধরে ওর পেটে। আমি নাভিতে চুম্বন এঁকে দিচ্ছি। কি মধুময় অনুভূতি। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুনতে পেলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এ দেখছি কি যেন না চাইতে কি যেন পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে আমার রোমান্স আরো কড়া হতে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাস জানালা বেয়ে আমার রুমে ছোটাছুটি করছে। আমি ঠান্ডার মাঝে গরম হওয়ার জন্য গেঞ্জি খুলে ফেলি। দুষ্টু মাইন্ড আপনার, বলার সাথে সাথে কল্পনা করেন। হ্যাঁ, খালি গায়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওরও সব খুলে ফেলে। কোথায় কোথায় যে হাত দিচ্ছে তা আপনি বুঝে নিন। কিন্তু এরকম কতক্ষণ? আমাকে এখন মূল পজিশনে যেতে হবে। অন্যান্য দাম্পত্যের মতো আমরা একেবারেই খালি দেহে চলে গেলাম। আমার খাটে শব্দ করছে। রুমের যেন ঝড় শুরু হলো। মেতে উঠে দুজনেই এক অজানা সুখের শব্দে। এমন শব্দ আমার এখানে ওয়েবসাইটের ভিডিওতে শোনা যায়। রাত 4টা বেজে গেল। সেও ক্লান্ত, সাথে আমিও। তাসকিয়া মৃদু হেসে বলল, আমি যাই। কোথায় বাবু? ওয়াশরুমে। ফ্রেশ আসো। আচ্ছা সোনা। আমি বিছানায় শুয়ে আছি। তাসকিয়ার বের হবার অপেক্ষা করছি। সারা রাতকে যুদ্ধটাই না করলাম। উফ, লাইফে এই মুহূর্তটাকে উপভোগ করা যে এত মজার হবে ভাবিনি। নিজেকে বীর পুরুষ বলে মনে হচ্ছে, কারণ সে তৃপ্তি পেয়েছে। অদ্ভুত কাণ্ড। তাসকিয়া ওয়াশরুমে ঢোকার 3 সেকেন্ড পরে আমার নাম্বারে একটা কল আসে, তাও তাসকিয়ার নাম্বার থেকে। আমি বেকুব হয়ে গেলাম। ও তো মাত্র ওয়াশরুমে গেল। কল রিসিভ করতে তাসকিয়া ওপাশ থেকে বলল, হ্যালো, তোমার কি হয়েছে রিয়াজ? সারা রাত ফোন অফ ছিল কেন? আমি কয়টা কল দিছি হিসেব আছে? আব্বুর নাম্বারে কল দিছিলাম রাত 2টায়। আব্বু বলল তুমি বাসায় একা আছো, কিন্তু আমার কল কেন ধরলে না? ওর কথাগুলো আমার কান দিয়ে সুন্দর মতো ঢুকলেও অন্য কান দিয়ে আগুন হয়ে বের হচ্ছে। তাসকিয়া বাড়িতে থাকলে এটাকে তাসকিয়াকে কি জবাব দেব? হাবলা হয়ে ফোনটা পেছানো রেখে আমি ওয়াশরুমের সামনে যাই। দরজা খুলতেই দেখে ভেতরে একটা বিড়াল চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার দিতেই বিড়ালটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এরপর আর কি, মুভির কাহিনীর মতো জ্ঞান হারে ওখানে, প্যান্ট ছাড়া। এলেপথের কলিং বেলের শব্দে হুশ আসে আমার। লাভ দিয়ে ওঠে। অগোছালো রুম আমার। প্যান্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়, আর শর্টসটা অন্য জায়গায়। তাড়াহুড়ো করে লুঙ্গিটা পরলাম। এরপর দরজা আটকে সোজা নিচে নেমে এলাম। নিশ্চয়ই আব্বু আম্মু চলে এসেছে। দরজার সামনে এসে দরজা খুলতে দেখে তাসকিয়া আম্মু আম্মু 3 জনেই দাঁড়িয়ে আছে। আমার দিকে এমনভাবে মুখ করে আছে যেন চিড়িয়াখানার প্রাণী দেখছেন ওনারা। আমি আমতা করে বললাম, এমন করে কি দেখছো সবাই? আমি রিয়াজ। সেই 20 মিনিটের বেশি হবে বেল বাজিয়ে যাচ্ছি আমরা। তোমার দরজা খোলার নামই নেই। কল দিচ্ছি ধরতেছো না। হয়েছে কি তোমার? কি করতেছিলে? তাসকিয়ার কথা শেষ না হতে আব্বু বলল, এক রাত বাসা ছিলাম না বলে মদ এনে খেয়েছিস নাকি? মানে একা ছেড়ে দিলে আকাশে উঠতে মন চায়? চোখ মুখ কেমন গাঁজা ঘুরতে মতো হলো কেমন করে এক রাতেই? আব্বুটার ফাঁকে এবার আম্মুর কবিতা শুরু। তুই তো আমারই একটুও ভালোবাসিস না। কত চিন্তা করছিলাম, তোর কিছু হইলে আমরা কি নিয়ে বাঁচমু? আমাদের কথা একটুও কি ভাবিস না তুই? কথা বলতে বলতে আম্মু দিল কান্না করে। আর আমার অবস্থা তখন কেমন বুঝতেই পারছেন। সারা রাত গেল এক অমায়িক ঝড়, যে ঝড়ে আমি হয়ে আছে অমায়িক বোকাশোকা। ওদের কথা শুনে আমি আমার বাংলা ভাষাটাও ভুলে গেলাম। উত্তর কি দিব? দেওয়ার মতো কিছু হয়নি। যা হয়েছে তা বললে বিশ্বাস তো করবেই না, উল্টো মিথ্যে কথা বলতেছি বলে আর কয়েকটি রচনা উপস্থাপন করবে। লুঙ্গিটা হাত দিয়ে ধরে হাবড়ার মতো ওদের দিকে তাকিয়ে আছে। আর কি বা করার আমার? হুট করে সবাই আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। আম্মু সোফায় গিয়ে বসে। আব্বু আর তাসকিয়া পুরো বাসা এমনভাবে দেখছে যেন আমি কোটি কোটি ডলার রাতে চুরি করে এনে দেয়ালের চিপা চাপে লুকিয়ে রেখেছে। হঠাৎ তাসকিয়া আব্বুকে বলল, আঙ্কেল, আমি নিশ্চিত রিয়াজের রুমে গেলে কোনো ক্লু পাওয়া যাবে। চলুন রুমে।
কথাটা শুনতেই আমার মাথায় 1.5 ইঞ্চি টাইপের একটা ধাক্কা লাগে। ওরা রুমে গেলে জামা কাপড় অমন দেখলে নিশ্চিত আরো বড় কোনো ঘটনা সাজাবে। রাতে তখন প্রোটেকশন লাগিয়েছিলাম নাকি তাও মনে নেই। যদি লাগাই তবে তো নিশ্চিত ওটা ফ্লোরে থাকবে। সর্বনাশ, এতে রুমে যেতে দেওয়া যাবে না, ভুলেও না। আমি এবার মুখ উজ্জ্বল করে একটা ভেটকি দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁত কেলিয়ে কেলিয়ে বলতে লাগলাম, দেখো তাজু, রুমে কেন যাবে? এসেছো, বসো, নাস্তা খাও, এরপর আস্তে ধীরে চেক করবে। হুফ, তোমার কপালে ঘাম জমেছে, কত গরম লাগছে তোমার। সোফায় বসো, আমার সাথে আমি বাতাস করে দিচ্ছি। তাজকি আমার কথা শুনে ভ্রু কুঁচকে আব্বুকে বলল, দেখেছেন আঙ্কেল, ওর মুখে হালটা দেখুন, ওর মুখের হালটা দেখুন। হাসি আসতেছে না, তবুও জোর করে হেসে যাচ্ছে। আদিক্ষেতাও দেখাচ্ছে। ওর চেহারাটাতে চোরের চেহারার মিল খাচ্ছে। আমি নিশ্চিত রুমে কোনো গড়বড় করে রেখেছে। সব তথ্য রুমে গেলেই পাওয়া যাবে। চলুন আঙ্কেল, ভয় নেই। এই এই দাঁড়াও, তুমি আমার প্রেমিকা নাকি গোয়েন্দা? আমি কিচ্ছু করিনি, কেন আমাকে সন্দেহ করে যাচ্ছ? তুমি আমাকে চেনো না? বলো, আমি অমন ছেলে? আমি কোনো খারাপ কাজ করতে পারি? বলো। ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। আঙ্কেল চলুন, ওর রুমে যাওয়া যাক। তাজকি আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আব্বু তাজকির সাথে যাচ্ছে। মরণ আমার। বিয়ের আগে আম্মু আব্বুকে পটিয়ে আমার সর্বনাশ করতেছে। বিয়ের পর কপালে কি আছে আল্লাহ জানে। আজ যদি রুমে প্রোটেকশন পায় বিয়েটাও বাতিল হবে মনে হয়। আজ এরা চিন্তা করে কিচ্ছু হবে না, আমি ওদের আটকানোর চেষ্টা করি। আব্বা, এই বলে চিৎকার করে ফ্লোরে পড়ে গেলাম। চোখ অফ করে ফেলেছে। তাজকি ওপর থেকে আওয়াজ দিয়ে বলল, অভিনয় বন্ধ করো, এসব তোমার রোজকার কাণ্ড। লাভ হলো না। আমার শোয়া থেকে উঠে ওদের পেছনেতে লাগলাম। আমি উঠতে উঠতে আব্বু আর তাজকিয়া আমার রুমে চলে গেছে। দরজার বাইরে ব্রেক করি আমি। সামনেও যাওয়া যাবে না। লুঙ্গি হলো লুঙ্গি, গায়ে গেঞ্জি নদী কি হয়েছে? এক দৌড়ে এখন রনির বাসায় চলে যাব। উল্টো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আব্বু তাজকিয়াকে বলল, শুধু শুধু তুমি আমার ছেলেটাকে সন্দেহ করছো। দেখেছ কত নিষ্পাপ ছেলে আমার। কথাটা কান খাড়া করে শুনেছে। হঠাৎ আব্বুর রূপ বদলে গেল কিভাবে? এক দৌড়ে আমি আমার রুমে গেলাম। বিশ্বাস করবেন না জানে, তবু বলি, আমার বিছানা একদম গোছালো। প্যান্ট শার্ট কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। রুম থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। বেকুব কিভাবে হয়, কাল রাত থেকে টের পাচ্ছে। অদ্ভুত ঘটনা ঘটছে। রুম এত সুন্দর করে সাজালো, কিন্তু কে? আব্বু আর তাজকিয়া আমতামতো করে কি যেন বলতে চাচ্ছিল। আমি বুক ফুলিয়ে নাক বাঁকা করে বলা শুরু করি, চুপ যাও, অনেক হয়েছে। আমার উপর কারো বিশ্বাস নেই। আমি সংসার আর থাকবোই না, বনবাসে চলে যাবো আছে। দেখেছ ছেলেটা কত অভিমান করছে। তুমি মানাও এখন, আমি নিচে গেলাম। এই বলে আব্বু রুম থেকে বের হয়ে গেল। তাজকিয়া ওর ওড়নাটা কচলিয়ে যাচ্ছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। ও চোখ অফ করে ফেলেছে ভয়। আমি ওর পেটে হাত রেখে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিই। এরপর আরেক হাত দিয়ে ওর ঘাড় ধরে। তাজকিয়া ভয়ে কাঁপাকাঁপি করছে। তখনই আমার কানে স্পষ্ট একটা শব্দ এলো, ছাড় তুই। আমি লাফিয়ে উঠলাম। দেখি তাজকিয়ার চোখ মুখ লাল হয়ে আছে, মুখে রক্তের দাগ, দাঁত সব কালো হয়ে গেছে, চোখ দুটো সাদা হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, গলার চামড়াগুলো বড়দের মতো ঝুলে গেছে। আর আমার গলা দিয়ে যে সাউন্ড বের হয় সেটা যেন সাইলেন্ট হয়ে গেছে। আমার মাথা ঝিম ধরে যায়। পেছন সাইড থেকে ঝিমঝিম করতে করতে চোখ সহ ঘোলা হতে থাকে। তাজকিয়ার এই রূপ আমি আর নিতে পারছি না। ভয় তো পাচ্ছি, সাথে অলৌকিক ঘটনা। আমার পুরো শরীর অবশ হতে থাকে। তাজকিয়া আমার দিকে ভয়ঙ্কর দৃশ্যতে তাকিয়ে আছে। লোড নিতে না পেরে আমি সেখানে পড়ে যাই। ও মা! হ্যাঁ বাবা, আমি আছি তো। আমার বাম পাশে আম্মু আর ডান পাশে আব্বু। বিছানায় শুয়ে আছে আমি। পায়ের দিকে তাজকিয়া বসে আছে। আমি তড়িঘড়ি করে আম্মুকে জড়িয়ে ধরলাম। মা, তাজকিয়া মানুষ নয়, ও ভূত। হ্যাঁ, ভুল কিছু আন্দাজ করেননি। চটটা আমার গালে পড়েছে। আমি গাল ধরে হাপলা হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছে। আম্মু রেগে মেগে বলল, পাগল হলি নাকি? তোর আব্বুকে নিয়ে হাজার ঘটনা বল, কিন্তু আমার তাজকিয়া মাকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। আম্মুর কথা শেষ হতে না হতেই তাজকিয়া হুড় হুড় করে কেঁদে দিল। কাঁদছে আর বলছে, দেখেছেন আন্টি, ও সব সময় এমন করে। আমাকে আর ভালো লাগে না ওর। কিছুক্ষণ আগে আমার ঘাড় ধরেছে মারার জন্য, পরে দেখি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন উঠেই বলছে আমি নাকি ভূত। তাজকিয়ার কথা শেষ, আব্বুর কথা শুরু। দেখলি তো রিয়াজ, তোর মা টেনে টুনে আমাকে বাসটা দিল। কেন? আমার সম্বন্ধে কিছু বলা আছে নাকি? আমি কি খারাপ কিছু করি? সব দোষ তোর। তোর জন্য তোর মা সুযোগ পায় আমাকে খোঁচো দেওয়ার জন্য। দেখ বলে আব্বু নাক বাঁকা করে বের হয়ে যায়। আব্বুর কাহিনী দেখে আম্মু নাক বাঁকা করে রুম ত্যাগ করে। ওদের দুজনের কাহিনী দেখে তাজকিয়াও নাক বাঁকা করে বের হয়ে গেল। আমি অসহায় গালে হাত দিয়ে শুধু দেখে গেলাম। কি হচ্ছে?
মাথায় কেন কান দিয়ে ঢুকতেছে না। কাল রাত থেকে হামলা আসছে, ভূতের সাথে করলাম ফষ্টি নষ্টে, ভূতের চেহারা দেখলাম তাস্কিয়ার মুখে, শেয়ার করতে গেলে জ্বর খাচ্ছে। আমি আসলে কি হাবলা? ভূতকে আমাকে হাবলা পেয়েছে নাকি? আর তাস্কিয়া কি আসলেই ভূত, নাকি ওর মুখে আমি ভূত দেখেছে, নাকি ভূত ওর গায়ে ভর করেছিল, নাকি আমার মাথায় সমস্যা? না 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 না, নিতে পারছি না। আমাকে এখন রহস্য বের করতে হবে, কিন্তু কিভাবে? ডক্টরের কাছে যাব নাকি কবিরাজের কাছে? এই খোদা, আমার এখন কি করণীয়? যা হবার হবে, আমি কবিরাজের কাছেই যাব। ভূত থাকলে চলে যাবে, আর আমার মাথায় গ্যাস্ট্রিক না, সরি, সমস্যা থাকলেও নেমে যাবে। কারণ ভূত আছে কিনা সেটা শিওর হলে আমি বাঁচি। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেলাম, গোসল করছে। আয়নার দিকে তাকালাম, না মানে বিভিন্ন হরর মুভিতে দেখছে আয়নাতে ভূত থাকে, আর এটাও জানে। আপনিও তেমন কিছু ভাবতেছেন যে এখন কিছু হবে। আপনাকে হাবলা বানিয়ে দিলাম, আমার সাথে কিছু হয়নি। এখন ওয়াশরুম থেকে বের হয়ে নিচে আসে, বাবা কি ভালো পরিবার আমার, সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে, অথচ আমাকে একবারও ডাকেনি। আমার ভাবনার মাঝে আম্মু আমাকে দেখে ফেলেছে। আম্মু বলল, কি রে, তোর ক্ষুধা লেগেছে? লাগলে খেয়ে নিতে পারিস। আমার মেজাজ খিটমিটে গরম হয়ে যাচ্ছে। তাজকে আসার পর থেকে এরা যেন রত্ন পেল। আমি যে তাদের ছেলে এটাকে ভুলে যাচ্ছে। যাই হোক, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা মাথায় এনে খাবার টেবিলে বসে কিছু ভাত দিলাম প্লেটে। মাংসের বাটি নিতে যাব, তখনই আম্মু বাটিটা ধরে তাজকে আর প্লেটে ঢেলে দিল। এক টুকরো মাংস ছিল। মাংস তো দিয়েছে, আবারও বলে উঠল, রিয়াজ না খেলে কিছু হবে না, কিন্তু তুমি বেশি বেশি খাও। সামনে তোমাদের বিয়ে দেব, পুরো মহল্লার লোক যেন বলে আমার বাসার বউটা সবার থেকে সেরা। আমি কাণ্ড দেখছে আর নিত্য সময়ের মতো হাবলা হচ্ছে। সবাই সেরা বউটাই দেখলো, এদিকে আমি যে সেরা বয়ফ্রেন্ড তার কারণ নজরে লাগে না। দুনিয়া মাদারি হয়ে গেছে। যাই হোক, আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে নিলাম ভাত। তখনই মা বলল, ভাত তো খেয়েছিস পেট ভরে, এইবার থালা বাসনগুলো পরিষ্কার করে ফেল। তুমি আমার পাইছো কি? মাংস সব ওরেই দিলা, কোনো রকমের ডাল ভাত খেলাম, তাও সহ্য হচ্ছে না। বিয়ের আগে মাথায় তুলে রাখতেছে ওরে। হয়তো তোমাদের জন্য সাহস পাচ্ছে। সকাল থেকে তোমাদের কাণ্ড দেখে যাচ্ছে আমি, এদিকে আমার কি অবস্থা কেউ খেয়াল করেই দেখছে না। আমি কি মানুষ না? তোর এসব হুমকি ধুমকি আমরা কেউ ভয় পাইনি। কড়া ভাষায় কথাগুলো বলার পরেও আম্মু এটাই বলল। বলেই সবাই সবার মতো খাওয়া শুরু করলো। যা, শেষ অবধি নিজের বাসায় ইজ্জতটাও হারালাম। ফোনটা পকেটে নিয়ে বের হয়ে গেলাম আমি। কল দিলাম রনিকে। হ্যালো রিয়াজ, বল। তুই কই বন্ধু? আমার জীবন তো শেষ হয়ে গেল রে। কি হয়েছে আবার? বন্ধু ভূত পিছু নিয়েছে আমার। ও মারে, কেউ আমার হাসি থামা। শালা, ভূত বলে কিছু আছে নাকি? শেষমেশ তুইও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল, ভূত তোর কি সর্বনাশ করেছে? ভূত করেনি, বরং আমি ভূতের সাথে রাতেওটা করেছি। বুঝলাম না, কল দিয়ে এত মজার মজার জোকস শোনাচ্ছিস কেন? সেই হচ্ছে বন্ধু। তুই বেটা ফোন রাখ। কলটা কেটে দিলাম। কেউ বিশ্বাসই করছে না। না, আমি কবিরাজের কাছে যাব। আমার বাসা থেকে মাত্র 1.5 কিলো দূরে একটা কবিরাজের দোকান আছে। সবসময় আসা যাওয়ার চোখে পড়ে। ওনার কাছে গিয়ে দেখে যদি কোনো সহযোগিতা পাই, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম কবিরাজের কাছে। প্রায় 20 মিনিট পর ওনার দোকানের সামনে পৌঁছায়। রিক্সা ভাড়া দিয়ে দোকানে প্রবেশ করে তখন কবিরাজ মন্টু মেয়ে বলল, দাঁড়া। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। উনি আমার দিকে নিচে হেঁটে হেঁটে আসলাম, হাতে একটা অদ্ভুত লাঠি, আর মাথায় সাদা লম্বা চুল, গায়ে পাঞ্জাবি এবং মুখ ভর্তি দাড়ি। ওনাকে দেখেই ভয় পাচ্ছে আমি। উনি আমার কাছে এসে বলল, এই ভূত, রাতে ওর সাথে লুতুপুতু করেছিস, দিনেও অন্যের চেহারায় তাকে দেখতে পাস, তাই না? হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, আমাকে বাঁচান। কেউ বিশ্বাসই করেন আমার কথা, একমাত্র আপনি বলার আগেই বুঝে গেলেন। পাছার, শোন, আমি যেভাবে বলবো ওইভাবেই করবি। হ্যাঁ বলুন। বাসায় যাবি, অপেক্ষা করবি পিশাচটার জন্য, তাকে মনে মনে ডাকবি। সে আর তাজকিয়ার চেহারা নয়, তার নিজের আসল চেহারা নিয়ে তোর সামনে আসবে। তুইও তার সাথে হেসে হেসে কথা বলবি। ওর কাছে যাবি, কোনোভাবে ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে পকেটে রাখবি, কাজ হয়ে যাবে। চুলটা আমার কাছে আগামীকাল নিয়ে আসবি, আমি পিশাচটাকে বন্দি করে ফেলবো। হুজুর, যদি বলে আবার উল্টাপাল্টা কিছু করার জন্য? তো করবি, তাকে কোনোভাবে রাগানো যাবে না। হ্যাঁ তা ঠিক, অবশ্যই আমার ভালো লেগেছে গতকাল। এসব বললে হবে না, পিশাচটা কিন্তু অনেক শক্তিশালী, ওর মায়ায় পড়িস না, নিজেকে কন্ট্রোল রাখবি। আচ্ছা হুজুর। এই নে, এই তাবিজটা পকেটে রাখ। যদি দেখিস পিশাচটা তোকে মেরে ফেলার চেষ্টা করে, তবে তাবিজটা ওর কপালে চেপে ধরবি। এতে কি হবে?
সে যন্ত্রণা সহ্য করতে পারবে না, তৎক্ষণাৎ পালিয়ে যাবে। অন্তত এই যন্ত্রণা তার 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার মধ্যে সে তোর কাছে আসতে পারবে না। ততক্ষণে আমি একটা সমাধান দিব। তবে সে তোকে মারতে চাইলে তুই তাবিজ ব্যবহার করবি। আর যদি দেখিস সে ভালো ব্যবহার করছে, তবে ও চুল একটা নেওয়ার চেষ্টা করবি। আচ্ছা। তুই তাহলে যা এখন। আজ রাত 12টার পরে তাকে স্মরণ করবি। মন্টু হুজুরকে বিদায় দিয়ে বের হয়ে এলাম। যাক, অবশেষে একটা উপায় পাওয়া গেল। বাসায় এসে দেখে তাসকিয়া নেই, অর্থাৎ চলে গেছে। আব্বু অফিসে আর আম্মু টিভিতে সিরিয়াল দেখছে। আমার থেকে আম্মু তাকেই নাক বাঁকা করে আবার টিভিতে মন দিল। আমিও পাছা বাঁকা করে রুমে চলে এলাম। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাসকিয়ার কল আসে ফোনে। আমি রিসিভ করতেই তাসকিয়া বলল, কি করো? কি করব, বাড়িতে তো আমার ইজ্জত ডুবিয়ে গেলে। ঠিকই তো, তুমি উল্টো কাজ করো কেন? কি করেছি আমি? তোর গায়ে ভূত ভর করেছিল, তুই সেটা জানিস না। আমি নিজের চোখে দেখেছি। এ ব্যাপারেই একটা কথা ছিল। কি কথা? তুমি যখন জ্ঞান হারিয়েছ তখন তোমার বাম পাশের ফ্লোরে একটা পায়ের ছাপ দেখি আমি, যেটা হেঁটে হেঁটে জানলা অবধি গিয়ে উধাও হয়ে যায়। আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম, অন্য কোনো কিছু দেখিনি। এবার দেখলে তো ওটা ভূত ছিল, কিন্তু আমাকে আগে বলোনি কেন? আমার ভয় করছিল। যাক, আমার লক্ষ্মী সোনাটা যে সত্যটা জেনেছে, এইটাই বেশি। আচ্ছা শোনো, কাল বাসায় এসো, তোমায় একটা ঘটনা বলবো। কিসের ঘটনা? বাড়িতে এলেই বলবো। আচ্ছা বাবা, আসবো। খেয়েছো? এরপর ওর সাথে প্রেমালাপ শুরু করে বকবক করতে করতে রাত 10টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 11টা বাজে। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। 11:30 বেজে গেছে, প্রায় 12টা বাজবে এখন। আমি মিশনে যাই। রুমে গিয়ে বিছানা বসে মনে মনে ভূতটাকে কল্পনা করতে লাগলাম। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। রুমটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। আমি চোখ খুলে তাকাই, দেখে জানলা দিয়ে একটা সাদা ধোঁয়া আমার রুমে প্রবেশ করলো। আমার হাঁটু কাঁপছে, ভয়ে তাকিয়ে আছে। দেখলাম সাদা আলোটা ফ্লোরের উপরে এসে দাঁড়িয়ে যায়। হঠাৎ সেখান থেকে একটা মেয়ে ভাসমান হয়। আমি মেয়েটার পিছন থেকে দেখছি, উল্টো থেকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। চুলগুলো পুরো ফ্লোর উঠতে নেমেছে। পেছন থেকে চুল ছাড়া আমি মেয়েটার কিচ্ছু দেখতে পারছি না। মেয়েটা ধীরে ধীরে পেছু ফিরতে লাগলো। আমি শুধু ভাবছি ওর মুখটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মেয়েটা ঘুরে অবশেষে তার মুখটা দেখালো আমাকে।